ওকে বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক। আমরা উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্র দিয়ে আমরা শুরু করতে যাচ্ছিলাম। আগের ক্লাসে বলেছি যে আমরা প্রথম পত্র দিয়ে শুরু করব। এখন আমরা আলোচনা করব প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। কারণ প্রথম অধ্যায়ে যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার রয়েছে সেটিতে তোমরা যে ল্যাবরেটরিতে কীভাবে কাজ করতে হয়, ল্যাবরেটরিতে কাজ করার সময় কী কী পন্থা অবলম্বন করতে হয়, কী কী নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করতে হয় সেগুলো সম্পর্কে জানবে। তো তোমরা যখন কলেজ লেভেলে ক্লাস শুরু করবে তখন আই হোপ তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটি পড়িয়ে দিব, দেন ইট উইল গেট ইন্টারেস্টিং অল অফ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট দ্য সেকেন্ড চ্যাপ্টার, মেন নেম গুণগত রসায়ন। এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি কারণ আমাদের থিওরিটিক্যাল যে রসায়ন শিক্ষা বা উচ্চ মাধ্যমিকের যে রসায়ন শিক্ষা সেটা মূলত এখান থেকেই শুরু হতে যাচ্ছে। প্রথমে আমরা দেখব আমাদের একদম প্রথম টপিকস পরমাণু তার মূল কণিকা সমূহ। এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো পরমাণুতে তার মূল কণিকা সমূহ কী কী থাকতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমাদের ফার্স্টে আমরা আলোচনা করবো স্থায়ী মূল কণিকা নিয়ে। স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে সেই মূল কণিকা যা পরমাণুতে স্থায়ীভাবে থাকে। সেগুলো কি হতে পারে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ এই মূল কণিকা সমূহগুলো তোমাদের সব সময় থাকে, এটা স্থায়ীভাবে থাকে, কখনো বিনাশ হয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না, সহজে নষ্ট হয় না বা চলে যায় না। তারপর আমরা যেটা পড়বো অস্থায়ী মূল কণিকা, অর্থাৎ যে সকল মূল কণিকাগুলো পরমাণুতে অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এগুলোর মধ্যে রয়েছে নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, পজিট্রন, মেসন, পাই মেসন আর ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আছে। এখন বর্তমানে আরও অনেক ধরনের আবিষ্কৃত হচ্ছে। যেহেতু এগুলো অস্থায়ী, এগুলোকে ট্র্যাক করা খুবই কঠিন, সো এগুলো এখনও রিসার্চের মধ্যে আছে। তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো কম্পোজিট কণিকা, অর্থাৎ ভারী কণিকা সমূহ। সেগুলোর মধ্যে রয়েছে ডিউটেরন ও আলফা। তো আমরা পরমাণুর মধ্যে এই তিন ধরনের কণিকা দেখতে পাই। এখন আমরা দেখব পরমাণু মূল কণিকার যে স্থায়ী মূল কণিকা যেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা, সেগুলোর আবিষ্কারক এবং আবিষ্কারের সাল। আচ্ছা, তোমরা কি বলতে পারবে ইলেকট্রনের আবিষ্কারককে, প্রোটনের আবিষ্কারককে এবং নিউট্রনের আবিষ্কারককে, এবং এগুলো কত কত সালে আবিষ্কৃত হয়েছে? অর্থাৎ আবিষ্কার তো এগুলো আগে থেকে ছিল, বাট আবিষ্কার বলতে বোঝাচ্ছে এগুলো কবে থেকে ডিটেকশন করতে পেরেছে মানুষ, বা মানব সভ্যতা কবে থেকে এগুলোকে ডিটেক্ট করতে পেরেছিল, মানে হচ্ছে চিহ্নিত করতে পেরেছিল পরমাণুর মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। যদি তোমরা পারো তাহলে তো অনেক ভালো, এবং পারা উচিত বলে আমি মনে করি। তোমরা অলরেডি 9, 10-এ অনেকবার এসব ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে জেনে এসেছো এবং জানো, তবু আমরা একবার জেনে নিই। ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে জে থমসন এবং আবিষ্কার সাল হচ্ছে 1897। প্রোটন আর্নেস্ট রাদারফোর্ড 1911 সাল এবং নিউট্রন জেমস চ্যাডউইক 1932 সাল। এরপর মূল কণিকা সমূহগুলোর আমরা মাস এবং চার্জ জানব। মাস এবং চার্জ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আপেক্ষিক, মানে বলা যায় অন্য কিছুর সাথে তুলনা করে করা হয়। যেমন মাসের আপেক্ষিক ভরটা হচ্ছে এই যে অ্যাটমিক মাস ইউনিট, এবং চার্জেরও ঠিক একইভাবে আপেক্ষিক যে চার্জ সেটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ। প্রোটনের ক্ষেত্রে +1, নিউট্রনের 0 অর্থাৎ নিষ্ক্রিয় নিউট্রাল, এবং ইলেকট্রনের ক্ষেত্রে -1। আর গ্রামের তোমাদের 9, 10-এর মধ্যে এরকম একটি চার্ট ছিল, এবং এই চার্টটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা পরবর্তীতে জানব। আপাতত আমরা দেখে নিই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের ভরগুলো গ্রাম এককে দেখে নিই। 1.67 × 10⁻24 প্রোটনের ভর। একইভাবে নিউট্রনের ভর প্রোটনের কাছাকাছি একই, যেখানে একই দেখালো, আমরা যখন বয়ে যাব হয়তো একটু একটু ডিফারেন্স দেখতে পাই। প্রোটনের ক্ষেত্রে দেখা যায় 1.67 × 10⁻24, এবং নিউট্রনের ক্ষেত্রে দেখা যায় 1.67 × 10⁻20। তো চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এখন আমাদের জানার বিষয় হচ্ছে কোনো পরমাণু ও তার মূল কণিকা সমূহের সম্পর্কিত কিছু কোশ্চেন। আমরা একটু আগে পড়ে আসলাম AMU এর মিনিং। তোমরা কি বলতে পারো এখন AMU মিনিং কি? AMU মিনিং হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। জিনিসটা কি? হাউ ক্যান ইউ ফাইন্ড দিস AMU, অর্থাৎ এই অ্যাটমিক মাস ইউনিটটা তোমরা কিভাবে পেতে পারো? তোমরা কি জানো?
যদি না জেনে থাকো তাহলে এভাবে দেখো, একটি পরমাণুর ভর বলতে তুমি বলতে বোঝায় যে কোনো পরমাণুর ভর এবং অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে কত এমইউ সেটা তোমরা পাবে। বাট এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যদি 1 এমইউ বের করতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে শুধুমাত্র একটি হাইড্রোজেন পরমাণুর ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে তোমরা যে মানটা পাবে সেটা কি জানো? তাহলে তোমরা যে মানটা পাবে, এই যে একটি হাইড্রোজেনের একটি পরমাণু ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে একটু আগে যেটা দেখে আসলাম আমরা, এই যে 1.67 নিউটন টু -24। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। কিভাবে জানো? একটু খেয়াল করো, তাহলে আমরা পারবো। একটি পরমাণু ভর অ্যাভোগাড্রো সংখ্যাকে যখন ভাগ দিব তখন হচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যা বলতে আমরা কি বুঝি? এক মোল পরমাণু বা 1 মোল অণুর মধ্যে কতগুলো পরমাণু থাকে বা অণুর মধ্যে কতগুলো অণু থাকে সেটা আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। এখন সেই একটা পরমাণুকে যদি অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো একটি পরমাণুর ভর। তো এভাবে আমরা এই 1 এমইউ কে বের করতে পারি। তারপর হচ্ছে আমরা তোমাদের জন্য কোশ্চেন রইল যে কার্বনের একটি পরমাণুর ভর কত, সেটা তোমাদেরকে বের করে দেখাতে হবে। তারপর বলো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত গ্রাম। তারপর তোমাদের জন্য কোশ্চেন রইল একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের তুলনায় কত গুণ। একটু আগে যে চার্টটা দেখিয়েছিলাম সেই চার্ট থেকে তোমরা এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার বের করতে পারো, আর যদি না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। তারপর যে জিনিসটা আমরা দেখব সেটি হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত এবং বহুল পরিচিত একটি মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। সেখানে আমরা দেখব একটি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থকে আমরা যদি উত্তেজিত করি সেটা হতে পারে ইলেকট্রিসিটি দ্বারা, সেটা হতে পারে তাপ দ্বারা, সেটা হতে পারে আলফা কণা দ্বারা। তো রাদারফোর্ড যে টেস্টটা করেছিল বা এক্সপেরিমেন্টটা করেছিল সেটা হচ্ছে আলফা কণা দ্বারা করেছিল এবং মাঝখানে ছিল সোনার পাত এবং সাইড দিয়ে মোড়ানো ছিল জিঙ্ক সালফাইডের, অর্থাৎ জিঙ্ক সালফাইডের একটা পাত দিয়ে মোড়ানো ছিল, যে পাতের মধ্যে আলো বিক্ষিপ্ত হয়ে যখন পড়ে তখন আমরা এটাকে ডিটেক্ট করতে পারি। তো পরীক্ষা চালানোর পর কি দেখা গেল? পরীক্ষা চালানোর পর দেখা গেল বেশিরভাগ আলোই, অর্থাৎ দেখো এই কালো সিরিঞ্জ বা কালো লাল টিউবের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম আলোই সোজাসুজি পাস করে গিয়েছে এবং কিছু পরিমাণ আলো এইখান থেকে এদিকে বা ডানে এবং বায়ে বিক্ষিপ্ত হয়ে গেছে এবং বাকি মাত্র 20,000-এর মধ্যে, এটা বলা হয়ে থাকে যে মাত্র 20,000-এর মধ্যে মাত্র একটি যে পথে যায় সেই পথে আবার ফিরে আসে, অর্থাৎ এরকম অনেকটা এরকম টাইপের, বা যে পথে যায় এবং সেই পথ দিয়ে যদি ফিরে আসে তাহলে আমরা দেখতে পাই না, এরকম বলা হয়েছিল। তো এটার দ্বারা কি বুঝলাম আমরা? এটার দ্বারা রাদারফোর্ড তখন বুঝতে পারলো যে পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রেই পুঞ্জীভূত থাকে, বেশিরভাগ রশ্মি সোজাসুজি চলে যায়, তার মানে পরমাণুর ভিতরে খুবই ছোট অঞ্চল জুড়ে নিউক্লিয়াস বিদ্যমান, যেটা আশেপাশ দিয়ে কি চলে যায়, বিভিন্ন রশ্মি চলে যায় এবং কিছু কিছু রশ্মি বিক্ষিপ্ত হয় কিসের জন্য? পরমাণুর ভিতরে যে প্রোটন রয়েছে সেই প্রোটন দ্বারা বিক্ষিপ্ত হয়ে রশ্মিগুলো আমরা দেখেছিলাম যে ডানে ও বায়ে কিছু পরিমাণ রশ্মি বিক্ষিপ্ত হয়ে যায়, সেটাই হচ্ছে এই বিক্ষিপ্ত। এখন আমরা তার রাদারফোর্ড মডেল একটু আগে যেটা বললাম, অতিরিক্ত সাথে ক্ষুদ্র কণা এবং ছোট এলাকায় নিউক্লিয়াস রয়েছে এবং 2 নম্বর হচ্ছে পরমাণু সকল ভর নিউক্লিয়াস কেন্দ্রের ভিতরে থাকে, তাই নিউক্লিয়াসের ভরই এদের পারমাণবিক ভর। তোমাদের এই পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, পড়ে নিবে। তো আশা করি এগুলো একটু যত্ন সহকারে রাখবে, কারণ এগুলোকে পুশ করে বা এগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবে যেন তোমরা পরবর্তীতে নোট নিতে পারো এবং এখান থেকে পড়তে পারো, যেহেতু তোমাদের এখন ম্যাটেরিয়ালসের অভাব। সো আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা এখানে তুলে ধরতে। এখন আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই মডেল পুরোপুরো এখানেও এই জিনিসগুলো তোমরা পড়েছো অলরেডি 19-এ পড়ে আসছো, সো এসএসসিতে। সো আমি এটাকে এলিভেট করছি না, আমরা এটাকে স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। এটা দিয়েছি জাস্ট তোমাদের জন্য সুবিধা হয়। এখন আবার একটু চোখ বুলিয়ে নিবে, কারণ 9-10 লেভেল আর ইন্টারমিডিয়েট লেভেলটা একটু ভিন্ন। আচ্ছা, এখন আমরা যেটা সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। এই পরমাণুর মডেলে আমরা দেখব রাদারফোর্ড মডেলের যে কিছু সীমাবদ্ধতা তা তিনি অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর কাটিয়ে উঠেছেন, অর্থাৎ এবং রাদারফোর্ড 1911 সালে যে পরমাণু সম্পর্কে সোলার অ্যাটমিক মডেল দিয়েছিলেন তার মাত্র 2 বছর পরই
নিলস বোর 1913 সালে নিয়ে আসেন তার বোর পরমাণু মডেল, যেখানে তিনি শক্তি স্তর সম্পর্কিত আলোচনা করেন। তিনি বলেন এইখানে আমরা এগুলো যেহেতু আমরা এটা এটা একটু ভালো করে পড়তে হবে, কারণ 9-10 তোমরা পড়েছো অলরেডি, কিন্তু এখন একটু ভিন্নভাবে আমাদের এটা জানতে হবে। আমরা এখন বিভিন্ন ইকুয়েশন ইউজ করব এবং এটাকে একদম বিশদভাবে জানতে হবে, কারণ এই অধ্যায়ের স্বার্থে আমাদের পরীক্ষাতেও আসবে এগুলো। তো আমরা দেখে নিই। পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলো প্রধান শক্তিস্তর বলে। এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তো প্রধান শক্তি স্তরকে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হবে না, কে দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দেখো খেয়াল করে এখানে উনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরে এবং অনুমোদিত বৃত্তাকার পথে, এবং এখানে কি করেছিলেন উনি প্রধান যে কক্ষপথগুলোকে সেগুলোকে তিনি স্পেসিফিক করে দিয়েছেন, যে কারণে তার বোরের পরমাণু মডেলটা অনেক বিখ্যাত হয় এবং অধিকতর গ্রহণযোগ্য হয় সকল বিজ্ঞানীর কাছে। তো আমরা এছাড়াও তিনি প্রত্যেকটা সেল অর্থাৎ একদম স্পেসিফিক তো করেছিলেন, তাদের আলাদা আলাদা নামকরণের জন্য কে থেকে শুরু করেছিলেন। কে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল দ্বিতীয়, এম তৃতীয়, 4 নাম্বার হচ্ছে এন, এরকম ঠিক একইভাবে চলতে থাকবে। 5 নাম্বার হচ্ছে ও, 6 নাম্বার হচ্ছে পি। আমরা দ্বিতীয় যে ধারণাটি আছে সেটি দেখি, কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্দিষ্ট, তাহলে তিনি বোর দেখো কত দিকে সাফল্য অর্জন করেছেন। তিনি শক্তি স্তরকে শুধু ডিফাইনই করেনি অর্থাৎ সংজ্ঞায়িত করেনি, তিনি আবার এটার শক্তি শক্তি এবং সেখানে যে ইলেকট্রন ঘুরবে তার বেগ নিয়েও কথা বলেছেন। সো ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিতক, অর্থাৎ h/2π এর গুণিতক, যত সেল বাড়বে h/2π এর মান তত বাড়বে। তো কৌণিক ভরবেগ এমভিআর, এই কৌণিক ভরবেগকে এমভিআর দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমরা ফিজিক্সে আরও ভালো করে জানবে। আপাতত একটা জিনিস বলে রাখি, কোনো বস্তু আমরা অলরেডি 19 পড়ে আসছি যে কোনো বস্তু যখন সরল পথে চলে, তখন একদম সরল পথে যাচ্ছে, তখন সেটার যে ভর এবং বেগের গুণফল সেটাকে আমরা বলি ভরবেগ, শুধুমাত্র ভরবেগ। বাট কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে সেটার যে ভরবেগ থাকবে সেটাই হচ্ছে কৌণিক ভরবেগ। সরল পথে চলার সময় বস্তুটার ভর ছিল এবং বেগ ছিল, কিন্তু বৃত্তাকার পথে যখন ঘুরবে বস্তুটার আরেকটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। যে কোনো বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে, তাই আমরা এই সমীকরণের ক্ষেত্রে এমভি এর সাথে একটা আর গুণ করে দিয়েছি। এভাবে হয় আমাদের কৌণিক ভরবেগের রাশি এমভি আর। এটা ইকুয়ালস আমরা লিখতে পারি NH/2π। h/2π এর গুণিতক বলেছিল, কিসের গুণিতক? এই যে কক্ষপথ সংখ্যার গুণিতক। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এখানকার কোনটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা জানি, এম হচ্ছে ভর, কিন্তু এখানে বোঝাচ্ছে ইলেকট্রনের ভর। যেহেতু আমরা কক্ষপথের ইলেকট্রন ছাড়া তো আর কেউ ঘুরি না, আমরা আর কক্ষপথের উপরে বসে বসে ঘুরি না যে আমাদের ভর এখানে চাবে বা বস্তুর ভর চাওয়া হবে। অবশ্যই ইলেকট্রন, শুধুমাত্র ইলেকট্রন ঘুরতে পারবে। তারপর আছে গতিবেগ, তারপর শক্তি স্তরের ব্যাসার্ধ, প্রধান শক্তি স্তর, এবং এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক। শক্তি বিকিরণ সম্পর্কিত ধারণা, তিনি রাদারফোর্ড বলেছিলেন যে ইচ্ছামতো শক্তি বিকিরণ ও শোষণ করতে পারে, কিন্তু বোর বলেন না, ইচ্ছামতো করতে পারে না, এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এবং সেটা তিনি স্পেসিফিক করে দিয়েছিলেন। কি সেটা? বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকার সময় শক্তি বিকিরণ বা শোষণ করেন। এটা পুরোপুরি রাদারফোর্ড মডেলের উল্টো, যেটা বিবর্তনে নিয়ে দিয়েছে। বাট করতে পারে, উপর থেকে নিচে, নিচ থেকে উপর যেতে পারে যদি, কিন্তু একটা ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় শোষণ বা বিকিরণ করতে হবে, অর্থাৎ শক্তি যখন উপরে যাবে তখন শক্তি করবে শোষণ, এবং উপর থেকে যখন নিচে নামে তখন শক্তির বিকিরণ ঘটিয়ে থাকে। তো এইভাবে আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে, দেখে নিবে। আর হচ্ছে যদি চিত্র থেকে বোঝাই তাহলে দেখবে যে এখান থেকে একটা তরঙ্গ বেরিয়ে যাচ্ছে, আবার এখান থেকে একটা ইলেকট্রন ঢুকছে। তারপর আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখব। কোনো পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণন্ত ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? শক্তি স্তরে ব্যাসার্ধ এত হলে শক্তি স্তরটি আবর্তনকারী ইলেকট্রনের গতিবেগ হিসেবে ইলেকট্রনের ভর এত, এই মানগুলো আমাদের দেওয়া আছে। সো আমাদের বের করতে হবে কৌণিক ভরবেগ কত এবং গতিবেগ হিসাব করতে বলা হয়েছে। সো কৌণিক ভরবেগ হচ্ছে এমভিআর, আমরা জানি, একটু আগে ডিটেলস আমি ব্যাখ্যা করলাম। সো এমভিআর ইকুয়ালস আমরা জানি NH/2π,
সেখানে আমরা প্রত্যেকটি মান বসে দিলাম। এইচ এর মান যেহেতু কনস্ট্যান্ট 6.63 বসালেও হয়, 6.626 বসালেও হয়। তো 6.63 ইন্টু 10⁻34, এটা মনে রাখবে জুল। আর আমরা যখন কিলো জুলে দিব তখন এটা হয়ে যাবে -37। পায়ের মান হচ্ছে 3.1416, আমরা ভালো করে জানি। তো এখানে সবগুলো মান যদি আমরা যখন বসাবো তখন এমভিআর এর মান বের হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের বের করতে হবে সেকেন্ড যে কোশ্চেনে চাওয়া হয়েছে গতিবেগ। এই গতিবেগটা আমরা এখানে বের করে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নিয়ে কিছু ডিসকাশন। আইসোটোপ, যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এগুলো সম্পর্কে উদাহরণ আমরা একটু পরেই দেখব। আইসোবার, যে সকল পরমাণু ভর সংখ্যা ভিন্ন তাদের কিন্তু বা নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। এবং আইসোটন হচ্ছে যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটন বলে। এগুলো সম্পর্কে আর ডিটেলস কিছু বললাম না, কারণ এগুলো তোমরা 9, 10 খুব ভালোভাবে পড়ে এসেছো। এগুলো সম্পর্কে 9, 10 অনেক বেশি কোশ্চেন থাকলেও, ইন্টারমিডিয়েট না তেমন বেশি কোশ্চেন না থাকলেও এগুলো সম্পর্কে ধারণা থাকা অবশ্যই দরকার। ওকে, আমরা তো কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা কি বলতে পারবে এগুলো কিসের এক্সাম্পল? আইসোবার, আইসোটোন নাকি আইসোটোপ? যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে আমরা এখন দেখো এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। প্রত্যেকটিরই আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম প্রত্যেকটিরই ভর সংখ্যা একই। যেহেতু ভর সংখ্যা একই, তো আমরা খুব সহজেই মনে রাখতে পারি যেহেতু এখানে ভর সংখ্যা একই তাহলে এটা হবে আইসোবার। যেহেতু ভর সংখ্যা, ভর বার মানে আইসোবার। এভাবে আমিও মনে রাখি। আশা করি যদি এভাবে ট্রিক্স খাটিয়ে মনে রাখতে পারো তোমাদেরও মনে রাখতে সুবিধা হবে। তারপর আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। এখানে দেখো প্রত্যেকটি পরমাণুর নিউট্রনের সংখ্যা সমান। তাহলে এটা কি? হ্যাঁ, এটা আর কিছু নয়, এটা হচ্ছে আইসোটোন। এরপর আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, যেটা হচ্ছে বলছে যে কার্বনের 3টা পরমাণু দেওয়া আছে, যেটা একটা ভর হচ্ছে 12, একটা 13, একটা 14। আমরা আইসোটোপের সংজ্ঞায় কি পড়েছিলাম মনে আছে? বলেছিলাম যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এই যে ভর দেখো, ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা এই যে 6টা করেই আছে। সো এই কার্বন 3টি পরমাণু হচ্ছে আমাদের এই 3টি হচ্ছে একে অপরের আইসোটোপ। এছাড়া আমরা হাইড্রোজেনের কথা শুনে থাকি। নর্মাল যে হাইড্রোজেন থাকে তাদের শুধুমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে। তারপর যখন আমরা ডিউটেরিয়ামে চলে যাব তখন ডিউটেরিয়াম থাকবে একটি নিউট্রন, একটি প্রোটন, এবং ট্রিটিয়ামে থাকে 2টি নিউট্রন, একটি প্রোটন। এভাবে হাইড্রোজেনের একটার ভর হয় 1, একটা 2, একটা 3। তারপর আমরা দেখব ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোনো বস্তু বিচ্ছিন্নভাবে একক পরিমাণ বা তার সরল গণিতের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে, এই কথাটা প্রথম বলেছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। এই কথা থেকে একটি সূত্র আসে, ডেল ই সমানুপাতিক এইচ, অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তারপর সমানুপাতিক চিহ্ন যেটা আমরা উঠাই দিই, জানি আমরা একটা ইকুয়াল টু চিহ্ন এবং কনস্ট্যান্ট আনতে হয়। তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আনলাম এবং একটা ফ্রিকোয়েন্সি থাকলো আমাদের। তো এই রিলেটেড আমরা একটা অঙ্ক করে নিই, চলো। বলা হচ্ছে যে দুটি শক্তিস্তর অবস্থিত ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এত জুল হলে বলা হচ্ছে উচ্চ থেকে নিম্ন, তাহলে উচ্চ কোনটা এটা এবং নিম্ন কোনটা এটা। যদি স্থানান্তরিত হয় তবে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য তোমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো আশা করি তোমরা এটা পারবে, একটু নিজেরা একটু ট্রাই করবে, ইনশাল্লাহ এটা সলভ করতে পারবে। খুবই প্রিলিমিনারি লেভেলের কোশ্চেন বা প্রবলেম। তো তবু একটু হিন্টস দিয়ে দিই, এটার মধ্যে উপরে যে সূত্রটা এটারই জাস্ট একটু ভিন্ন রূপ। আমরা ডেল ই ইকুয়ালস টু লিখতে পারি E2 - E1, অর্থাৎ পার্থক্য, সঠিক পার্থক্য বের করতে হলে E2 - E1 ইকুয়ালস টু এইচ নিউ লিখতে পারি। এছাড়া এটার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, অর্থাৎ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এই সূত্র কাজে লাগবে। তো এভাবে আমরা আজকের চ্যাপ্টার শেষ করতে পারি। আজকের যে পড়া এখানে শেষ করছি। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা অবশ্যই আবিষ্কারের সাথে থাকবে। আবিষ্কারকে নিজেদের বন্ধু হিসেবে যদি নাও, অর্থাৎ প্রতিদিন নিয়মিত ক্লাস করো এবং নোটগুলো ঠিকমতো নাও, তাহলে আশা করি তোমাদের সামনে এইচএসসির যে ইন্টারমিডিয়েট একটি ক্রুশিয়াল যাত্রা বা হচ্ছে জার্নি, সেটা একদম সহজ হয়ে যাবে।
তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।